আজিজ ভাই, আমি শুরুতেই যে কথাটা আপনার কাছে একটু জানতে চাই, আপনিও অনেক বয়স, আমারও হয়েছে, আপনারও হয়েছে, আমরা অনেক নির্বাচন দেখেছি, এবং নির্বাচনের আগে আমরা একটা জিনিস খুব দেখি, এটা হলো গিয়া যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তারা নানা ধরনের হলফনামা জমা দেয়। তারা জানায় তাদের কত টাকা সম্পদ আছে, তাদের বার্ষিক আয় কত। এটা না আমার কাছে মনে হয় কিন্তু নির্বাচনের আগে একটা প্রধানতম কৌতুকের বিষয়। এটা আমার কাছে মনে হয়, আমি জানি না আপনার কাছে কি মনে হয়। আমি দেখি আর ভাবি, এও কি সম্ভব? যেমন ধরেন, এবারও আমি দেখলাম যে নির্বাচনের আগে হলফনামায় বার্ষিক আয়ের হিসাব দেওয়া হয়েছে। যেমন তারেক রহমান সাহেবের বার্ষিক আয় হলো 6,76,000 টাকা। তার মানে প্রতি মাসে ওনার আয় হলো 50,000 টাকা। আজ ভাই, আমি বেকার মানুষ, ইউটিউব টিউটিউব করি, আমারও তো ইনকাম 2-3 লাখ টাকার উপরে। আমি তারপরে সংসার চালাইতে হিমশিম খাই। তো কিভাবে সম্ভব আমি বুঝি না। আবার ডাক্তার শফিকুর রহমান সাহেবের ইয়ারলি ইনকাম হলো 3,60,000 টাকা, আমাদের 25,000 টাকার মতো। সংসার চলে কিভাবে ওনার? আমি কিন্তু এগুলো ভাবি জিনিসগুলো নিয়ে। আবার এনসিপি এর যে আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, ওনার বাৎসরিক আয় হলো 16,000 16 লাখ টাকা। এই 1 লাখ টাকা একটু বেশি আছে। কিভাবে ইনকাম 1 লাখ টাকা বেশি করেন, এটা আবার জানা দরকার। উনি চাকরি করেন না কি করেন? মানে এই যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো মানে এরকম হয় কেন? মানে এটা কি আপনার কাছে, এটা কি ব্যাখ্যাটা আপনি কিছু বুঝেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই হলফনামায় আনুমানিক ফিগার বসিয়ে দেওয়া হয়, কারণ এই হলফনামায় কিন্তু কোনো সাপোর্টিং কাগজ দেওয়া হয় না, অর্থাৎ সরকারি তার হিসাব এই সে দেওয়া হয় না। এক, দুই হলো ইলেকশন কমিশনে ইলেকশনের খরচ কিন্তু নির্ধারিত করে দেওয়া হয় যে জি। 25 লাখের ভিতরে বেশি খরচ করতে পারবেন না। তাহলে যদি বেশি দেখায় তাহলে তো সে ধরা খাবে, তার নমিনেশন পেপার বাতিল হবে। আবার কম দিলে সে ইলেকশন করলো কেমন করে? অর্থাৎ এমন একটা বিষয় যে ইলেকশনে কিন্তু কমপক্ষে একেবারে ফেলে দিল 5 কোটি উপরে 20 কোটি 100 কোটি ঢাকা শহরে পর্যন্ত খরচ করবে। তো এই যে হিসাবে, এটা হিসাব জালিয়াতি আমি মনে করি। সবগুলো বড় দলের নেতাদের খরচ বেশ কম আমার কাছে মনে হয়েছে, এবং ঢাকা শহরে অনেক জায়গায় খরচ হবে। আমি জানি একবার সালমান রহমান সাহেব আপনার ইলেকশন করেছিল মোহাম্মদপুর থেকে। আমি তখন ইন্ডিপেন্ডেন্টের নিউজ এডিটর ছিলাম। তো আমার সামনে আমার এডিটর জিজ্ঞেস করলো যে উনি তো পাশ করবে, কিন্তু পাশ করবে না, নিচের দিক থেকে ফার্স্ট হবে। তারপরে দেখা গেল প্রতি ভোটার প্রতি ওনার খরচ হয়েছে 10 লক্ষ টাকা, কিন্তু ও নিচের দিক থেকে ফার্স্ট হয়েছে। তো সুতরাং কি পরিমাণ টাকা খরচ করেছিল? অঢেল টাকা খরচ করছে, কিন্তু হলফনামায় ঠিকই কম দিয়েছে, হয়তো 20, তখনকার সময় 20-25 লাখ টাকা দিছে। সুতরাং আমি এখানে কিন্তু দীর্ঘ করার পক্ষে, যারা আপনার নমিনেশন দিবে এটা কমপক্ষে 2-3 মাস আগে একটা লিস্ট দুদকে সাবমিট করা দরকার, তার সততা পরীক্ষার জন্য। এবং তার হিসাব যেটা দিবে এটা 3 মাস আগে সাবমিট করা দরকার। রাজনৈতিক দলগুলোতে চাওয়া দরকার যে তুমি কতজন নমিনেশন দিবা, তাদের নাম এবং ঠিকানা দাও। তারপরে দুদক এবং প্রয়োজনে আরো সংস্থা লাগিয়ে তাদের সততা এবং হিসাব এগুলো সব যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রার্থীটা দেওয়া দরকার। আমি মনে করি এখন দেশে কিন্তু দুর্নীতি একটা বড় সমস্যা। সুতরাং দুর্নীতি ধরার এটাও যে একটা সৎ লোককে নির্বাচনের ক্যান্ডিডেট করা। সুতরাং আমি মনে করি 3 মাস আগে দুদক বলেন, ডিজিডিএফ বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, সব ব্রাঞ্চ থেকে আপনার তদন্ত করে তার সততা যাচাই করা হবে। তাহলে হয়তো আমাদের যে গণতান্ত্রিক যাত্রা, মানবিক যাত্রা, আমি বলবো যে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন যেটা আকাঙ্ক্ষা করি, যেটা প্রত্যাশা করি স্বাধীনতা যুদ্ধের থেকে, এটা কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ একটা সৎ লোকের পক্ষে সম্ভব, অসৎ লোক কোনোদিন এই গণতন্ত্র চাইবে না, আইনের শাসনও চাইবে না, সুশাসনও চাইবে না। রাজনীতিকে যদি গণতন্ত্রের, আসলে দেশকে যদি গণতান্ত্রিক করতে হয় এবং মানবিক শাসন, আইনের শাসন তৈরি করতে হয়, তাহলে আমি কিন্তু সহজে আপনি সহজে আইন ভাঙি না, সহজে কোর্টে গিয়ে আমরা মিথ্যা স্টেটমেন্টও দেবো না, কারণ আমাদের ভিতরে তো সততা আছে। এখন সুযোগের অভাবে হোক আর যে কেউই হোক না কেন, আমরা কিন্তু সৎ থেকেছি, এবং বাই ডিসিশন অনেক সুযোগও আসলে তাও সৎ থেকেছি। আমরা কিন্তু ধরেন আপনারা এখন একটা ইউটিউব আছে, আপনি টাকা ইনকাম করেন বেশি বেশি, আমি একটু কম কম করি, তাও তো আমার পরে 2 লাখ টাকা মাসে থাকে। আমি তো এর বেশি স্টেটমেন্ট দিলেই মিথ্যা দেওয়া হবে, হ্যাঁ, এর কম দিলেও মিথ্যা দেওয়া হবে। সুতরাং যারা ফিক্সড ইনকাম, ধরেন সরকারি চাকরি, ঘুষ খায় না, তার স্টেটমেন্ট কিন্তু হয়তো যদি আপনি চান তাকে প্রার্থী করেন, রিটায়ার করছে, সে কিন্তু তাই ওইটাই দিবে, কিন্তু সে ঘুষ খাইছে যেটা, সেটা কিন্তু হিসাবে আসবে না। সুতরাং প্রার্থী করতে হলে আগে সৎ প্রার্থী করতে হবে। এটার জন্য অনেক আগের থেকে প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা জটিল ব্যাপার আমি নিয়ে আলোচনা করছি। যেমন ধরেন আপনার
অনেক আপনার মানে রাজনীতিবিদ পেশা হিসেবে উল্লেখ করেছে যে উনি আপনার ব্যবসায়ী। আবার ডাক্তার শফিকুর রহমান, ওনার বাৎসরিক আয় হলো 3,60,000 টাকা, বুঝলেন? 3,60,000 টাকা উনি 1 বছর ইনকাম করেন। ওনার পেশা কি? চিকিৎসা পেশা। তো ওনার চেম্বার কোথায়? এটা কি আপনি জানেন? অথবা উনি কি আসলে চিকিৎসা পেশায় করেন, নাকি মাসের মতো 25,000 টাকা ইনকাম করেন? এটা কেন? আমার কথা হলো কি, একটা বিশ্বাসযোগ্য অ্যামাউন্ট ওনারা দিচ্ছেন না কেন? এটা কি সিস্টেমের দোষ, নাকি ওনাদের মন মানসিকতায় কোনো একটা ঝামেলা আছে? আর যদি মন মানসিকতায় ঝামেলা থাকে, তেমন লোক আমাদের নেতা হবে কিভাবে? না, এটাই তো প্রশ্ন। একটা হলো সিস্টেমের সমস্যা, আর একটা হলো যে প্রার্থী হয় সে মন মানসিকতা। কারণ এই যে এখানে ডিসঅনেস্টি করলো হিসাব দেওয়ার ক্ষেত্রে, এটাতে তার কাছে আপনি কি করে গণতন্ত্র বা আমরা যে দেশ আশা করি তার পক্ষে সম্ভব? বড় দলের প্রধান, তারা তো হিসাব গোজামিল দিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন যেভাবে চেয়েছে ওইটার সাথে মিলায় একটা হিসাব দিয়ে দিয়েছে। এখন ধরেন এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আপনি দেখবেন সব প্রার্থীর কি ছিল, মাছ চাষ ছিল। কারণ মাছ চাষ ট্যাক্স ফ্রি ছিল, সব মাছ ব্যবসায়ী হিসাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো এরকমই তো এখন শফিকুর রহমান সাহেব ডাক্তার, এটা তো স্বাভাবিক, তার প্র্যাকটিস বলতে পারে, সে বলে দিছে। হয়তো চেম্বারও বসে না, 24 আওয়ার্স পলিটিক্স করে, চেম্বারও বসে না, একটু লাগাই দিল আর কি। এই জন্যই আমি বলছি 3 মাস আগে প্রার্থীদের তালিকা দেওয়া, এবং তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুদক সহকার, অনেক জায়গায় তো টাকার বিনিময় হতে পারে। সুতরাং দুদকেও তো এরকম একটা ইয়ে আছে, শোনা যায় যে ওখানেও কিন্তু আপনার অসৎ উপলব্ধ করা হয়। সুতরাং অনেক অনেক গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা করে সৎ লোকটাকে বেছে বের করা। আর কত খরচ করবে এটার একটা সিলিং থাকবে বটে, এমন জায়গায় নিয়ে আসা যাতে সৎ লোকও ইলেকশন করতে পারে। যেমন ধরেন ইলেকশনের সময় ইলেকশন কমিশনে বরাদ্দ থাকবে সরকারের, সে একটা কমন জায়গায় প্রচার হবে, কমন জায়গায় পোস্টার হবে, ইলেকশন কমিশন করে দিবে প্রার্থীদের, সমস্যা তো নাই। আপনার এই জন্যই আমি মনে করি যে এইটাকে ইলেকশন প্রসেসকে সততার ভিতরে নিয়ে আসা, এটা তো হচ্ছে না। এবারেও নির্বাচন সেই গতানুগতিক পদ্ধতিতে হচ্ছে, তাহলে লাভটা হলো কি? এখন ধরেন আপনার এলাকায় একজন পেশাজীবী, একজন শিক্ষক, একজন প্রফেসর, তার ইনকাম কোথায়? তিনি তো ইলেকশন করতে পারবেন না, অথচ তিনি হয়তো বেশি দক্ষ, তিনি হয়তো বেশি সমাজসেবী, বেশি জনগণের জন্য দিতে পারবে, তিনি প্রার্থী হতে পারবেন না। কারণ নির্বাচন করতে হলে তো 10 কোটি 20 কোটি টাকা লাগে, তার তো সেই সঞ্চয় নাই। সুতরাং এমন একটা প্রসেস করতে হবে যেটা বলবা যে সরকারের পক্ষ থেকে ইলেকশনটা করে দেওয়া এইভাবে যে খরচের বিষয়টা দায়িত্ব নেওয়া অল্প খরচের ভিতরে। হ্যাঁ, ধর পোস্টার লাগানোর দরকার, একটা সেন্ট্রাল প্লেসে সব প্রার্থীর পোস্টার থাকলো, ইলেকশন কমিশন ব্যবস্থা করলো, একই মঞ্চে বক্তৃতা দিল, একবার দুইবার। আমেরিকাতে হয় শোডাউন, হয়তো তো এরকম শোডাউন করলো তারা। শোডাউন বলতে কি, বক্তৃতা, প্রার্থী সব দলের প্রার্থী অ্যালফাবেটিক্যালি নাম হলো, একদিন একদিন পর পর বক্তৃতা হলো, বা একদিনে 10 মিনিট বা 15 মিনিট বক্তৃতা দিতে দিল, তার ইতিহার সে শোনালো কি করবে না করবে। একটা আমার কথা হচ্ছে প্রসেসটাকে একটা সততার জায়গায় দিয়ে আসা। অসৎভাবে নির্বাচিত হয়ে অসৎভাবে টাকা খরচ করে, ধরেন একটা লোক 10 কোটি টাকা খরচ করলো প্রার্থী, তাহলে সে 10 কোটি টাকা উঠাবে না? মুদ্রাস্ফীতি সহ 15 কোটি টাকা উঠাবে, আর পরবর্তী ইলেকশনের জন্য আবার মুদ্রাস্ফীতি হবে 20 কোটি হবে, আবার সে 20 কোটি টাকা চুরি করবে। তো চোর তো ইলেকশন প্রসেস মানুষকে চোর বানা গেলে। সুতরাং এই জন্য বলছি ইলেকশন প্রসেসটাকে সততার মধ্যে আনতে হবে। বলেন। আমরা আরেকটা জিনিস বলি আপনাকে, ইলেকশন তো ঘনিয়ে আসলো, আর 1 মাস 9 দিনের মতো আছে। তো এই ইলেকশনকে কেন্দ্র করে এর মধ্যে আমরা কিন্তু নানা ধরনের ভোটের হিসাবের দিক দিয়ে নানা ধরনের মেরুকরণ দেখছি। এই মেরুকরণ গুলো নিয়ে একটু কথা বলা দরকার, এই কারণে যে আমরা কি দেখলাম যে বিএনপির সঙ্গে অনেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ পাওয়ার জন্য নিজের দলীয় আদর্শকে বিসর্জন দিল, আবার এটাকে তারা আবার নির্বাচন কৌশল হিসেবে মেনেও নিল। আবার এদিকে জামাতের সঙ্গে দেখলাম এনসিপি যুক্ত হল, যে দলগুলো সম্পর্কে আগে বলা হতো যে জামাতের এ টিম বি টিম, জায়গাগুলোতে এই যে বলা বলি এটা ঠিকই ছিল, সবাই এ টিম বি টিম হয়ে যুক্ত হয়ে গেল। আমার আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন, এই যে জামাতের সঙ্গে যে এনসিপি যুক্ত হলো, জামাতের জোটের সঙ্গে লাভ হলো কার? এনসিপি নাকি জামাতের নাকি জনগণের? দেখেন, আপনিও টকশোতে কথা বলেছেন, আমিও বলেছি, আমার সম্পর্কে একটা ধারণা আছে। এনসিপি সম্পর্কে আমি বেশি সমালোচক ছিলাম, কারণ আমার প্রত্যাশাও বেশি ছিল। কারণ 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ওখান থেকে 90 আন্দোলনেও ছিলাম। তারপরে যখন 24-এ 5ই আগস্টে পরিবর্তন হয়ে গেল, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন কিন্তু আমার প্রত্যাশা ছিল আকাশ সমান, যে এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই দেশটাকে এই অভ্যুত্থানের পরে যে শিশু জনতা সহ
প্রায় হাজার খানেক লোক জীবন দিল, এতে হয়তো আমাদের প্রত্যাশার কাছাকাছি যাব, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হলো না। 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবারও নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এই ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয় নাই, সরকারেও অংশ নেয় নাই, এই ছাত্ররা নিয়েছে। তারপরেও আমি আশা করছিলাম যে অন্তত পক্ষে এনসিপি টিকে থাকুক থার্ড পার্টি হিসাবে, অর্থাৎ একটা নিরপেক্ষ আলাদাভাবে ইলেকশন করুক। সরকাররা আসলো 2-3 বছর, 2-3 টার্ম তারা ইলেকশন করলে হয়তো একটা, এই যে দ্বিদলীয় সিস্টেমের বাইরে আমরা বারবার বেরোতে চাইছি, এটা তো বেরোনোর সুযোগ রাখলো না। এখন ধরেন এনসিপি জামাতের সাথে একদিক দেখেন জামাতের সাথে যুক্ত হয়েছে, সবাই বলেছে তারা বিভিন্ন ভাবে, জামাতের তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লোক থাকে, গুপ্ত ভাবে থাকে, এটা তো প্রকাশ্যেই ছিল, তারা জয়েন করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রথম প্রশ্ন হলো এই জামাতে যুক্ত হয়েছে মানে এই এনসিপির একটা গ্রুপ জয়েন করেছে, আর একটু গ্রুপ আপত্তি করেছে, আর একটু গ্রুপ বেরিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এনসিপি তো শেষ, এখানে শেষ। এখন দেখবেন জামাতের ভিতরে আত্মীকরণ হয়ে যাবে। যেমন আওয়ামী লীগের সময় ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনের সময় আপনি দেখলেন যে শিবির পাওয়া গেল, আগে তো শিবির ছিল না, সব হেলমেট বাহিনী ছিল, সব ছাত্রলীগের নেতা ছিল। ধরেন ফেসিস্ট সরকার যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, ওই সরকারের পতন না হতো, তাহলে তো আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিতে শিবির দেখতেন না, এতে শিবির হয়েছে। এখন ধরেন আওয়ামী লীগের সাথে মাঝে মধ্যে জামাতে ইসলাম ঘষাঘষি করেছে, 86 সালেও করেছে। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে গুপ্ত জামাত আছে, বিএনপির সাথে তো দীর্ঘদিন একসাথে ছিল। এই বিএনপির তো ভিতরে অনেক, আপনার কমপক্ষে 10% গুপ্ত জামাত পাবেন, এবং এদেরকে বের করা, খুব স্ক্রিন আউট করা খুব কঠিন। এআই দিয়ে যদি সম্ভব হয় তাদের বের করা, কারণ বিএনপি একটা মধ্যপন্থী দল, তাদের রাজনীতি ঠিক রাখতে হলে জামাতকে, গুপ্ত জামাতকে স্ক্রিন আউট করতে হবে, নইলে তারা সঠিক পথে আসতে পারবে না। আমি তো আমাদের সাংবাদিকদের ভিতরে কয়েকজনকে জানি তারা গুপ্ত জামাত, জানি আমি, কিন্তু এটা আপনি, তারা আবার অতিমাত্রায় বিএনপি, যারা জামাত তারা কিন্তু অতিমাত্রায় বিএনপি, এবং এমন ভাবে ফ্ল্যাটারিং করে যে নেতৃত্ব তাদের বিশ্বাস করে। এবং যত আপনি খেয়াল করে দেখেন, এই যে বিভিন্ন জায়গায় বসে যাওয়া, এই যাওয়া, এগুলোর ভিতরে কিন্তু ওই গুপ্ত জামাতই বেশি। সুতরাং আমি বলবো যে বিএনপিকেও প্রসিদ্ধ করা উচিত, মানে একদম মধ্যপন্থী রাজনীতিবিদ, ধরো ছাত্র দল থেকে, ছাত্র কাল থেকে যেগুলো আসছে সেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই যে গুপ্ত জামাত, এটাকে কিন্তু যে প্রসেসেই হোক স্ক্রিন আউট করে বের করে দেওয়া উচিত, কারণ মধ্যপন্থী দল এই দেশের দরকার। সুতরাং বিএনপি একটা মধ্যবর্তী, পরিশুদ্ধ মধ্যবর্তী দল হিসেবে গড়ে তুলতে একমাত্র আমার ধারণা জামাতের, গুপ্ত জামাত কমপক্ষে 10% আছে। হ্যাঁ, এটা পরিষ্কার হওয়া উচিত। আর আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি যে এনসিপি থাকলো না, এনসিপি এই ইলেকশন প্রসেসে মরণ ঘটে গেল। আরেকটা সমস্যা হলো, ধরেন এই যে জামাতের সাথে যারা ঐক্য করলো, এনসিপি আলাদা প্রতীক করবে, তারা বরাবর বলছে আমরা মধ্যপন্থার দল, তাহলে ইশতেহার তো দিবে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ এখনো কিন্তু সমঝোতা তাদের কমপ্লিট হয় নাই, বার্গেনিং আছে, এনসিপি হয়তো মেনে গেছে, 30টা সিট নিয়ে মেনে গেছে, কিন্তু অন্যদের আছে, ইশতেহার তো করতে হবে। ইশতেহারের সময় কিন্তু গন্ডগোল লেগে যাবে, কারণ এক একজনের এক এক আদর্শ, এটা একসাথে কি করবে? তাহলে তো আমরা দেখবো যদি একটা ইশতেহার হয় করতে পারে, তাহলে ধরে নেবো তারা সবাই আসলে গুপ্ত, সবাই জামাত গুপ্ত। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো জামাতকে মনেই করেছে এটা ইসলামিক দলই না, কিন্তু ইশতেহারটা কিভাবে করবে বলেন? এক। দুই হলো, ধরেন জামাতের নেতৃত্বে এই ঐক্যজোট ক্ষমতায় গেল, ক্ষমতাটা চালাবে কেমনে? সরকারটা চালাবে কেমনে? এক একজনের তো এক এক আদর্শ, কিভাবে চালাবে? সুতরাং এখানে ইলেকশন করলেই ওই জামাতের ঐক্যের যারা আছে 10 দল 9 দল, তাদের কিন্তু ঐক্য হয়ে গেছে বাইন্ডিং, এমনটি আশা করা যায় না। কিন্তু বিএনপির সাইডে যারা আছে, তারা আর কিছু বাম দল টল আছে, নিরপেক্ষ আছে, তারা কেউ কেউ জামাত বিএনপির সাথে প্রতীক নিয়ে বিএনপিতে যোগদান করে ফেলেছে, আর কেউ কেউ আপনার তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে। যেমন মান্না ভাই কিন্তু আপনি জানেন কিনা, তার স্ক্রিন বাতিল হয়ে গেছে, তার নমিনেশন বাতিল হয়ে গেছে, এরকম। এবার বাতিল হওয়ার সংখ্যা কিন্তু অনেক অনেক, সব পার্টি মিলে অনেক বাতিল হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি বাতিল হবে, বুঝছেন? এটা একটা খারাপ না? বলেন, একটা প্রার্থী হবে, দেশ চালাবে, তারা নমিনেশন পেপার পূরণ করতে পারে না, তাহলে কেমন হলো ব্যাপারটা? কেমন? এই জন্য আমি বলবো যে আমাদের অপেক্ষা করতে হবে আসলে, আসলে দেশটা কিভাবে চলে, কিভাবে, আমার তো মনে হয় না যে দেশটা ঠিক হবে। এখন ধরেন বিএনপি, তারেক রহমান সাহেব হয়তো ধরেন চেয়ারপারসনই হবে, তাদের সংবিধানে আপনার 7 অনুচ্ছেদে আছে, অটোমেটিক সে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, অর্থাৎ যিনি সিনিয়র সহসভাপতি তিনি চেয়ারম্যান হয়, তিনি তো ভারপ্রাপ্ত, তার মা মারা গেছে, এই সময় হয়তো তিনি হচ্ছেন না, হয়তো পার্টি কিভাবে এটা ঘোষণা দিবে, কিন্তু ইলেকশনের আগে তার চেয়ারপারসন ঘোষণা দিতে হবে। কারণ এই জন্যই যে এখন
ধরেন জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান চেয়ারম্যান হলে ধরেন সবাই পোস্টারে, আরপিওতে কিন্তু উল্লেখ আছে যে পোস্টারে পার্টি প্রধানের ছবি ব্যবহার করতে পারবে। তো পার্টি প্রধান কে এখন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা, তিনি তো মৃত, কিন্তু পরলোক গমন করেছে। তাহলে তো তারেক রহমানের ছবি আসে, প্রশ্ন আসে। অথবা চেয়ারপারসন যে হয়, চেয়ারম্যান যে হয় বিএনপির, উনিই তো হবেন। তো ওনার ব্যাপারে তো সেটেল করতে হবে। এবারে কিন্তু যাই বলেন, ইলেকশন কমিশন বড় বেরসি, যে ও জোট করলেও যার প্রতীকে নির্বাচন করতে হবে। পার্টিগুলোকে, খুচরো পার্টিগুলোকে ফাঁসায় দিছে, কিন্তু পুরো ফাঁসায় দিছে। আগে তো ধরেন যার প্রতীকে নির্বাচন করলেও ওই যে জোট করতো সবাই মিলে একদিকে ভোট দিত। এবারে কিন্তু সেই সুযোগ নাই। এদিকে বিএনপি কিন্তু, যেহেতু আমি বলবো একটু উদার গণতান্ত্রিক, ধরেন বিএনপির তো সব জায়গায় 5 জন 6 জন 7 জন করে প্রার্থী আছে। এখন তৃতীয় ছোট একটা দলকে নমিনেশন দিলে বিএনপির লোকজন কিন্তু ভোট নাও দিতে পারে, কিন্তু জামাতের লোক দেয়। সেই হিসাবে এনসিপি যারা এখন গেছে, তারা এনসিপি যদিও ওই ঘরেরই লোক ওই ঘরে চলে গেছে, আলটিমেটলি আত্মীকরণ হয়ে যাবে। আপনি দেখবেন আলটিমেটলি মাঝখানে এনসিপির কোন এন্টিটি আর থাকবে না। এই ইলেকশন প্রসেসে এনসিপির এন্টিটি শেষ হয়ে গেল। এটা কিন্তু আমার জন্য, তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তাদের অস্তিত্ব থাকা উচিত ছিল, সেটা তারা রক্ষা করতে পারলো না। এটাই। জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, আপনি এটা সংক্ষেপে জবাব দেবেন। এটা হলো যে এই যে এত কিছু বললেন, নির্বাচনের পরিবেশ, নির্বাচনী জোট, নির্বাচনী মেরুকরণ, সব মিলিয়ে, তার মধ্যে আবার আওয়ামী লীগের অনুপস্থিতি, এই সব মিলিয়ে আজকে থেকে 1 মাস 9 দিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা আপনি কেমন দেখছেন? এটা কি খুব শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, কি হবে আপনার কি মনে হয়? আমার কাছে এখন মনে হচ্ছে নির্বাচনটা শান্তিপূর্ণ হতে পারে, যদি হয়। কারণ এই জন্য বলবো, 1-11 সরকারের সময় 2বার শিডিউল পিছিয়েছে। 10 দিন আগে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, জামায়াতের আমির কিন্তু বলে ফেলছে যে ইলেকশনের পরেও তারা বিএনপির সাথে কথা বলবে, এবং তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে তারা হয়তো জাতীয় সরকারে তারা ঢুকতে চায়। তারা এও বলেছে আমরা জিতলে বিএনপি কে জাতীয় সরকারে নেব। এটার ইঙ্গিতটা কি আপনি দেখেন। তারপর জামাতের আমির ভারত